প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে গণিত ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অভিজ্ঞতা 2 পূর্ণসংখ্যার জগৎ এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। আমরা গত ক্লাসে পূর্ণসংখ্যার এই জগতে কয়েকটা খেলা দেখেছিলাম, কিছু ঘটনা শুনেছিলাম। আমরা প্রথম যে ঘটনাগুলো শুনেছিলাম, তোমাদের কি মনে আছে আমরা গত ক্লাসে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম বা কি খেলা খেলেছিলাম? তোমরা কি সেই খেলাগুলো পরবর্তীতে কখনো অনুশীলন করেছো, এই সংখ্যার খেলা? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা চলো একটু আবার স্মৃতিচারণ করে আসি। আমরা গত ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেই বিষয়গুলো নিয়ে একটু স্মৃতিচারণ করে আসি। তোমাদের নিশ্চয়ই মনে আছে, অনিতা দোকানে কলম কিনতে গিয়েছিল, তার কাছে ছিল 10 টাকা, কিন্তু কলমের দাম ছিল 15 টাকা। একই সময় রাতুল ওই দোকানেই কলম কিনতে যায়, কিন্তু তার কাছে ছিল 20 টাকা, কিন্তু দোকানদারের কাছে 5 টাকা ভাঙতি না থাকার কারণে অনিতা এবং রাতুল দুইজনেরই নামের পাশে 5 টাকা 5 টাকা করে লিখে রাখলো। অনিতা এবং রাতুল চিন্তায় পড়ে গেল, দোকানদার কিভাবে এটা মনে রাখবে, কে পাবে, কে দেবে। পরবর্তীতে তারা তাদের অভিমত ব্যক্ত করলো। রাতুল বলল দেনা পাওনা এটা লিখে রাখতে পারতো, অনিতা বলল ভিন্ন কালার দিয়ে রাখলেও খুব সহজেই আলাদা করা যেত বা চিহ্নিত করা যেত। এরকম তারা চিন্তা ভাবনা করেছিল, নিশ্চয়ই তোমাদের মনে আছে। এরপরে রাতুল এবং অনিতা স্কুলে গিয়েছিল। স্কুলে গিয়ে তারা এক গুটি 2 খেলা খেলেছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে। এখানে 2 জন খেলোয়াড় থাকবে, কিন্তু গুটি থাকবে একটা। আমরা ঠিক লুডো যেভাবে খেলেছিলাম সেই একই রকম। রাতুল এবং অনিতার এরকম 4টে স্ট্রিপ ছিল। 4টে স্ট্রিপের প্রথমটাতে ছিল 1 থেকে 8 পর্যন্ত লেখা। রাতুলের দ্বিতীয় স্ট্রিপটাতে ছিল 9 থেকে 16 পর্যন্ত লেখা, এবং অনিতার যে স্ট্রিপটা ছিল সেখানে 1 থেকে 8 পর্যন্ত লেখা, এবং 8 থেকে আবার 1 পর্যন্ত উল্টা করে লেখা ছিল। তোমাদের নিশ্চয়ই মনে আছে। এরপর প্রথম যে 2টা স্ট্রিপ পরপর সাজিয়ে নিয়েছিল, অর্থাৎ 1 থেকে 8 পর্যন্ত, তারপরে আবার 9 থেকে 16 পর্যন্ত এভাবে লেখা ছিল। তো এক গুটি 2 খেলার যে নিয়মটা ছিল সেটা হচ্ছে গুটি থাকবে একটি, খেলোয়াড় 2 জন। গুটি থাকবে 8-এর ঘরের উপরে। প্রথম যে খেলোয়াড় সে ছক্কার গুটি যখন নিক্ষেপ করবে, ছক্কার গুটিতে যত পড়বে সেই সংখ্যক ঘর যাবে আমাদের এইদিকে, অর্থাৎ আমি যদি এদিকে তাকাই তাহলে ডান দিকে যাব। আর দ্বিতীয় যে খেলোয়াড় সে ছক্কা নিক্ষেপ করবে, ছক্কা নিক্ষেপ করার পর ছক্কার গুটিতে যত উঠবে তত ঘর যাবে হচ্ছে বাম দিকে, অর্থাৎ আমার এই সাইডে যাবে। 8 থেকে খেলা শুরু। এরপর তারা গুটি নিক্ষেপ করতে থাকে, গুটি নিক্ষেপ করতে 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 কোনো এক সময় এভাবে গুটি নিক্ষেপ করতে থাকে, এক পরে এক ঘর ডান দিকে যাই। এরপর দ্বিতীয় খেলোয়াড় 6 নিক্ষেপ করার পর 6 ঘর এদিকে চলে আসে 2-এর উপরে। এরপর আবার 3 ঘর এদিকে, মানে এখানে চলে আসে। এখানে আসার পর দ্বিতীয় যে খেলোয়াড় সে আবার গুটি নিক্ষেপ করে, ফলে 6 পড়ে। 6 পড়ার ফলে তার গুটি 1-এর বাইরে চলে আসে, ফলে একটা সমস্যা তৈরি হয়। তাদের ভিতরে একটা বাক বিতণ্ডা শুরু হয়। বলে আমি জিতে গিয়েছি, বলে না তুমি জেতনি, তোমার যাওয়ার কথা শূন্যের উপরে, কিন্তু তুমি শূন্যের উপরে যেতে পারো না, শূন্য ছেড়ে চলে গিয়েছো, কাজে তুমি জিততে পারো নি, তুমি নিয়ম ভঙ্গ করেছো। তো এই যে সমস্যা হলো, এই সমস্যার সমাধান করার জন্য তারা যে স্ট্রিপটা ছিল, দ্বিতীয় যে স্ট্রিপ, তৃতীয় স্ট্রিপ 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো উল্টা করে সাজিয়ে দিল। সাজিয়ে দিয়ে আবার তারা খেলা শুরু করবে, তবে এক্ষেত্রে নিয়মটা কিঞ্চিত পরিবর্তন করে নিল। সেটা হচ্ছে এবার গুটি থাকবে শূন্যের উপরে, যে 9-এর উপর আগে যেতে পারবে ডান দিকে। প্রথম খেলোয়াড় যদি ডান দিকে 9-এর উপরে যায় তাহলে সে জয়ী হবে, আর দ্বিতীয় খেলোয়াড় যদি বাম দিকের এই 9-এর উপর যায় তাহলে সে আবার জয়ী হবে। কিন্তু এখানে তারা আবার দেখতে পেল যে এদিকেও একটা 1 আছে, এদিকে একটা 1 আছে, এদিকে 2, এদিকে 2, মানে উভয় দিকে একই সংখ্যা দুইবার দুইবার করে রয়েছে। এই কারণে তারা একটা সমস্যায় পড়ে গেল। তারা এই সমস্যার সমাধান করলো ভিন্ন রং যদি ব্যবহার করা হয়, শূন্যের এইদিকে সবুজ কালার দিয়ে দিল তারা এভাবে, এবং গুটি রাখা হলো শূন্যের উপরে। শূন্যের উপর রেখে তারা আবার খেলা শুরু করলো, এবং এবার নিয়মটা হচ্ছে যে সবুজের ঘরে দ্বিতীয় খেলোয়াড় যদি সবুজের এই 9-এর উপরে যেতে পারে তাহলে সে জয়ী হবে, আর যে এই 9-এর উপরে যাবে ডান দিকে, প্রথম খেলোয়াড় যদি ডান দিকের এই 9-এর উপর যেতে পারে তাহলে সে জয়ী হবে।
তারা এইভাবে খেলা খেললো, তোমাদের নিশ্চয়ই মনে আছে। পরবর্তীতে তারা আর আবার সমস্যায় পড়লো, সেটা হচ্ছে কোনো একদিন দেখা গেল যে সবুজ রংটা উধাও হয়ে গেছে, সবুজ রঙের যে স্ট্রিপটা ছিল সেটা উধাও হয়ে গেছে। তারা চিন্তা করতে লাগলো কিভাবে এইসব রং টং বাদ দিয়ে একটা সাধারণ চিহ্ন ব্যবহার করে আমরা খুব সহজেই এই সংখ্যাগুলোকে আলাদা করতে পারি। তারা চিন্তা করে ফেললো নেগেটিভ সংখ্যার। নেগেটিভ সংখ্যার এই শূন্যর ডান দিকে যেগুলো আছে সেগুলো দেখো এক এক করে বেড়েছে, আর শূন্যের বাম দিকে এগুলো কিন্তু এক এক করে কমেছে। কাজে এই -1 -2 এটা কিন্তু শূন্য থেকে ছোট একটা সংখ্যা। তারা নেগেটিভ সংখ্যার চিন্তা করে ফেলল। আমরা এই পর্যন্ত গত ক্লাসে আলোচনা করেছিলাম, তোমাদের নিশ্চয়ই বলেছিলাম মনে আছে, আমরা এই পূর্ণ সংখ্যার খেলা আরও আমাদের প্রচুর খেলা রয়েছে, আমরা সেই খেলাগুলো আজকে খেলব। সংখ্যা রেখাই পূর্ণ সংখ্যার খেলা। এখানে যে মজার খেলাটা খেলবো, এই খেলার কিছু নিয়ম বলে দিই। এখানে দুইজন খেলোয়াড় থাকবে, শুরুতে সবাই দাঁড়ো এবং প্রথমে বাম হাত বাম দিকে প্রসারিত করতে হবে। দেখো আমি ঠিক যদি এইভাবে দাঁড়াই তাহলে আমার বাম হাত এদিকে, এভাবে বাম হাত প্রসারিত করতে হবে, তারপরে এই হাত নামাতে হবে, নামায় আবার ডান হাত প্রসারিত করতে হবে। আমরা দুই হাতে এইভাবে প্রসারিত করতে পারব, ঠিক আছে? তোমরা সবাই তো আমার দিকে মুখ করে দাঁড়িয়ে আছো, তাই না? তাহলে প্রথম কাজটা কি, সবাই দাঁড়িয়ে গেছো তো? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। পাশে একটু জায়গা নিয়ে নাও, কারণ আমরা যখন হাত প্রসারিত করব পাশে যে রয়েছে তার কিন্তু গুতা লাগতে পারে, একটু জায়গা নিয়ে নাও। আচ্ছা, জায়গা নিয়ে নিয়েছো না? আচ্ছা, থ্যাংক ইউ। সবাই একটু বাম হাত প্রসারিত করো, ঠিক এই শিক্ষার্থীর মতো। যেহেতু তোমরা আমার দিকে মুখ করে আসছো, আমাকে যদি বাম হাত উঁচা করতে বলো তাহলে আমি ঠিক এইভাবে উঁচা করব, ঠিক আছে? এই যে শিক্ষার্থীর মতো এভাবে বাম হাত উঁচা করতে হবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই হাত নামাও। এবার তোমরা তোমাদের ডান হাত প্রসারিত করো, ডান হাত। বাহ, ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা সবাই হাত নামাও। এই শিক্ষার্থীর মতো তোমরাও হাত প্রসারিত করেছো। এবার যদি দুই হাত প্রসারিত করো তাহলে তো আমাদের অনেক জায়গা লেগে যাবে, তাই না? তোমরা কাজ করো, একজন আগে একজন পিছনে সরে যাও, যাতে একজনের হাত একজনের গায়ে না লাগে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে তোমরা দুই হাতই প্রসারিত করবা, দুই হাত প্রসারিত করবা। এই দুই হাত প্রসারিত করার পর মাথা এবং পা এটা কিন্তু স্থির রাখতে হবে, এভাবে নড়াচড়া করা যাবে না, এদিকে কাত হওয়া যাবে না, এদিকে কাত হওয়া যাবে না, একদম সোজা সোজা দেখে দুই হাত এভাবে প্রসারিত করে রাখো। দুই হাত প্রসারিত করে দেখো আমার এই মাথাটাকে আমি যদি শূন্য ধরি, মাথাটাকে আমরা শূন্য ধরবো, শূন্য ধরে ডান দিকটাকে যদি আমরা পজিটিভ ধরি তাহলে বলো তো দেখি বাম দিকটাকে কি ধরতে হবে? নেগেটিভ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আমি যেভাবে দাঁড়িয়ে আছি এইভাবে নয়, আসলে হবে হচ্ছে এরকম। তোমরা তো এইভাবে দাঁড়িয়ে আছো, তাই না? এরকম এদিকে হবে ধনাত্মক, যদি হয় তাহলে আমাদের এদিকে হবে ঋণাত্মক। দেখো, খেয়াল রাখো যেন তোমার মাথা এবং পা স্থির থাকে। হ্যাঁ, আমি আগে বলেছি ঘাড় এভাবে বাঁকা তেরা করা যাবে না, সোজা থাকবে, স্থির থাকে। এখন দুই হাত দুই দিকে প্রসারিত করো, মাথার সাপেক্ষে ডান দিকের হাতটাকে অর্থাৎ এই সাইডটাকে আমরা যদি ধনাত্মক বলি তাহলে ঠিক উল্টা দিকটাকে আমরা কি বলবো? নেগেটিভ বলবো। দেখো এখন রাতুল এবং অনিতার এরা চাচ্ছে অনেক বড় একটা সংখ্যা রেখা তৈরি করবে, অনেক বড় একটা সংখ্যা রেখা তৈরি করবে। তো তারা চিন্তা করছে এই সংখ্যা রেখাটা কিভাবে তৈরি করা যেতে পারে। তোমরা চিন্তা করতে থাকো। আমরা একটু বড় সংখ্যা রেখা যদি তৈরি করতে চাই, মনে করো এই ক্লাসের যে ফ্লোরটা আছে সামনের দিকে যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটাতে তোমরা একটা বড় সংখ্যা রেখা তৈরি করতে চাও। তোমাদেরকে চক দিয়ে দেওয়া হলো,
এই ফ্লোরটাতে একটু দাগিয়ে তোমরা একটু সংখ্যা রেখা তৈরি করবো। তাহলে কি করতে চাও, কিভাবে তৈরি করতে পারো চিন্তা করো। দেখো, অনিচা চিন্তা করলো প্রথমে শূন্য বিন্দু কোথায় হবে সেটা নির্ধারণ করতে হবে। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কারণ আমরা শূন্য বিন্দু যদি নির্ধারণ করতে না পারি তাহলে অন্য যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো কিন্তু আমরা বসাতে পারবো না, চিহ্নিত করতে পারবো না। এই কারণে প্রথম কাজ হচ্ছে শূন্য বিন্দু নির্ধারণ করা। এরপর রাতুল আবার চিন্তা করলো শূন্য বিন্দু থেকে 1 বিন্দুটি কত দূরে হবে সেটাও চিহ্নিত করতে হবে। এটাকে আমরা একক দূরত্ব বলতে পারি। শূন্য থেকে 1 বিন্দুটি ঠিক কত দূরে হবে এটা তোমরা নিজেরা নির্ধারণ করবা। যদি সংখ্যা রেখা অনেক বড় করতে চাও তাহলে শূন্য থেকে 1 বিন্দুটা একটু ফাঁকে ফাঁকে রাখবা, আর যদি সংখ্যা রেখাটা একটু ছোট করতে চাও তাহলে শূন্য থেকে 1 বিন্দু কাছে রাখবা, কারণ কাছে না রাখলে আমরা বেশি সংখ্যা কিন্তু স্থাপন করতে পারবো না। এই জন্যে সংখ্যা সেক্ষেত্রে কাছে রাখতে হবে। আর যদি আমরা অনেক বড় সংখ্যা রেখা তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা শূন্য থেকে 1 বিন্দুটি একটু দূরে রাখলেও সমস্যা নেই। আমরা যেহেতু রেখাটা অনেক বড় করেছি কাজে সেক্ষেত্রে আমরা অনেক দূর পর্যন্ত অনেকগুলো সংখ্যা পেয়ে যাব। এরপর আবার অনিতা চিন্তা করলো এবার এই একক দূরত্বের সমান করে শূন্য বিন্দুর ডান দিকে এবং বাম দিকে অনেকগুলো ধাপ চিহ্নিত করতে হবে। যেহেতু আমাদের অনেক বড় সংখ্যা রেখা তৈরি করতে হবে এই কারণে শূন্য বিন্দুর ডান দিকে অর্থাৎ ধনাত্মকের দিকে বা পজিটিভের দিকে আমাদের অনেকগুলো ধাপ চিহ্নিত করতে হবে। 1 2 3 4 5 6 7 এরকম করে অনেকগুলো ধাপ চিহ্নিত করতে হবে। ঠিক শূন্যের বাম দিকে অর্থাৎ ঋণাত্মকের দিকে বা নেগেটিভের দিকে আমাদেরও অনেকগুলো ধাপ চিহ্নিত করতে হবে। -1 -2 -3 -4 -5 এভাবে অনেকগুলো ধাপ চিহ্নিত করতে হবে। চলো দেখি অনিতা এবং রাতুল যেভাবে সংখ্যা রেখা চিহ্নিত করেছিল। প্রথমে দেখো তারা শূন্য বিন্দু চিহ্নিত করেছিল, এরপর ডান দিকে একক দূরত্বে ঠিক এই দূরত্বই দেখো সবগুলোতে বজায় রেখেছে, সমান পরিমাণ দূরত্ব বজায় রেখেছে। কোনোটাতে দূরত্ব বেশি কোনোটাতে যেন দূরত্ব কম না হয়ে যায় এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা যেহেতু প্রত্যেকটা একক দূরত্ব নিয়েছি, একটাতে যতটুকু ঠিক দূরত্ব অন্যটাতে যদি দূরত্বের পরিমাণ কম বা বেশি হয়ে যায় তাহলে কিন্তু দূরত্ব একক থাকবে না তখন। এই কারণে অবশ্যই এই দাগগুলো সমান দূরত্বে হতে হবে, সমদূরত্বে। তো প্রথমে ওরা ডান দিকে অনেকগুলো ধাপ চিহ্নিত করলো। এবার এই ধাপগুলোকে তারা 1 2 3 4 5 6 7 8 এভাবে চিহ্নিত করলো। ঠিক একইভাবে শূন্যের বাম দিকে এদিকে আমাদের অনেকগুলো সংখ্যা রয়েছে, অনেকগুলো স্পেস রয়েছে, তারা এরপর ঠিক একই দূরত্ব এখান থেকে ঠিক যে দূরত্ব এই দূরত্ব বজায় রেখে এই শূন্যের বাম দিকে কিন্তু তারা অনেকগুলো ধাপ চিহ্নিত করলো। আমরা এই ধাপগুলোকে এভাবে -1 -2 -3 এভাবে -8 পর্যন্ত চিহ্নিত করব। এবার মূল খেলায় চলে আসি। তোমরা ফ্লোরে যে দাগগুলো দিয়েছো এই দাগের প্রথম যে খেলোয়াড় প্রতি জোড়াই একজন করে শিক্ষার্থী তার পছন্দ মতো সংখ্যায় যে কোনো জায়গায় যেয়ে যে কোনো ধাপে দাঁড়িয়ে পড়বে। এটা প্রথম শিক্ষার্থী। ইচ্ছে করলে সে 7-এ দাঁড়াতে পারে, ইচ্ছে করলে -5-এ দাঁড়াতে পারে, ইচ্ছে করলে 8-এ দাঁড়াতে পারে। তোমরা যেহেতু দুইজন দুইজন করে এই কাজটা করবে, যে কেউ আমাদের এই যে সংখ্যা রেখাটা রয়েছে তোমরা ফ্লোরে যে সংখ্যা রেখাটা তৈরি করেছো এই সংখ্যা রেখার প্রথম জন এই সংখ্যা রেখার যে কোনো সংখ্যার উপরে যে দাঁড়িয়ে যাও। আমরা দেখছি যে প্রথম যে শিক্ষার্থী সে 1-এর উপর এসে দাঁড়িয়ে গিয়েছে। এবার দ্বিতীয় শিক্ষার্থী দাঁড়াবে কোথায়? 0-এর উপরে। দ্বিতীয় শিক্ষার্থী দাঁড়াবে এই 0-এর উপরে। এখন যে সংখ্যাটা বলা হবে এই প্রথম দ্বিতীয় শিক্ষার্থী ততগুলো ধাপ হয় ডান দিকে যাবে না হয় বাম দিকে যাবে। যত ধাপ ডান দিকে এবং বাম দিকে যাবার ফলে যে অবস্থানটা হবে এই প্রথম শিক্ষার্থীকে
সেই সংখ্যাটা চিহ্ন সহ উল্লেখ করতে হবে। যেমন এই দ্বিতীয় শিক্ষার্থীকে যদি বলা হয় তুমি যেখানে দাঁড়িয়ে আছো এখান থেকে ডান দিকে 4 ঘর যাও, তো সে ডান দিক 4 ধাপ যাবে। 4 ধাপ যাবার পরে যেহেতু সে +4-এ আছে, এই প্রথম শিক্ষার্থী বলবে +4। কিন্তু যদি এই দ্বিতীয় শিক্ষার্থীকে বলা হয় তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে 6 ধাপ বাম দিকে যাও, তাহলে সে এখান থেকে 1 ধাপ 2 ধাপ 3 ধাপ 4 ধাপ 5 ধাপ 6 ধাপ এখানে চলে আসবে। এখানে যে সংখ্যাটা রয়েছে চিহ্ন সহ তাকে বলতে হবে -6। ঠিক আছে, তোমরা দুইজন দুইজন করে আসবে, একজন যে কোনো সংখ্যার উপরে দাঁড়িয়ে যাব, এটা হচ্ছে প্রথম শিক্ষার্থী, আর দ্বিতীয় শিক্ষার্থী দাঁড়াবে শূন্যের উপরে। শূন্যের উপরে দাঁড়ানোর পর প্রথম শিক্ষার্থী একটা সংখ্যা বলবে, দ্বিতীয় শিক্ষার্থী কিন্তু ওই সংখ্যার উপরে তাকে যেতে হবে। যদি বলে 5 ধাপ ডান দিকে যাও, তাহলে ডান দিকে 5 ধাপ যাবে। যদি বলে বাম দিকে 5 ধাপ যাও, বাম দিকে 5 ধাপ যাবে। যাবার পরে সে যে অবস্থানে আসবে সেই অবস্থানটা চিহ্ন সহ বলতে হবে। ঠিক আছে, ওকে, চল আমরা শুরু করি। আচ্ছা, জোড়ার প্রথম শিক্ষার্থীর অবস্থান চিহ্ন সহ ওই ধাপে লিখবে। এক্ষেত্রে শূন্যবিন্দুর ডান দিকের ধাপগুলোকে আমরা পজিটিভ চিহ্ন দিয়ে এবং বাম দিকের ধাপগুলোকে নেগেটিভ চিহ্ন দ্বারা সূচিত করি। দেখো আমরা কিন্তু এই শূন্যের ডান দিকে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা পজিটিভ চিহ্ন দিই নাই, যদিও কোনো চিহ্ন না থাকা মানে পজিটিভ, এই জন্য আমরা এদিকে কোনো চিহ্ন দেইনি। আর শূন্যের বাম দিকে যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে কিন্তু অবশ্যই চিহ্নিত করতে হবে, মাইনাস চিহ্ন না দিলে মাইনাস বোঝা যাবে না, এই জন্য নেগেটিভ চিহ্ন দিতে হবে। বাম দিকে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো মাইনাস চিহ্ন দ্বারা সূচিত করেছি। এখন আমরা খেলা শুরু করতে চাই। আমরা আবার সংখ্যা রেখাটা এঁকে নিলাম। শূন্যের ডান দিকে ধনাত্মক আর শূন্যের বাম দিকে ঋণাত্মক সংখ্যা। দেখো প্রথম শিক্ষার্থী এ কিন্তু 7-এর উপরে আছে, আর দ্বিতীয় শিক্ষার্থী কোথায় থাকবে? শূন্যের উপরে। এখন এই প্রথম শিক্ষার্থী যদি বলে দ্বিতীয় শিক্ষার্থীকে তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে 4 ধাপ বাম দিকে যাও, তাহলে কিন্তু সে -4-এ চলে আসবে। কিন্তু প্রথম শিক্ষার্থী যদি বলে তুমি যেখানে দাঁড়িয়ে আছো শূন্যের ডান দিকে 5 ঘর যাও, তাহলে সে কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, দেখি খেলার মাধ্যমে চিহ্ন সহ সংখ্যা তো আমাদের আঁকা সংখ্যা রেখার মাধ্যমে পূরণ করতে হবে। আমাদের এখানে কিছু সংখ্যা দিয়েছে, যেমন আমাদের প্রথম যে সমস্যাটা দিয়েছে বলা আছে যে শূন্য বিন্দুর বাম দিকে 4টি ধাপ যেতে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? প্রথম শিক্ষার্থী কিন্তু আমাদের নির্দেশ দিয়েছে যে দ্বিতীয় শিক্ষার্থীকে এই শূন্য বিন্দুর বাম দিকে, এদিকে কিন্তু ডান দিক, এদিকে বাম দিক, এই বাম দিকে কয় ঘর যেতে হবে? শূন্য বিন্দুর বাম দিকে 4টি ধাপ যেতে হবে। তাহলে দেখি আমাদের দ্বিতীয় শিক্ষার্থী কোথায় চলে যায়। সে কোথায় চলে আসছে? -4-এ চলে আসছে। তাহলে এই যে -4, এই -4 দ্বারা কিন্তু আমাদেরকে চিহ্নিত করতে হবে। ঠিক আছে, আমরা দ্বিতীয় সমস্যায় চলে যাই। আমাদের দ্বিতীয় সমস্যাটা আগের মতোই আমরা সংখ্যা রেখা অঙ্কন করে নিই। আমাদের প্রথম শিক্ষার্থী কিন্তু 8-এর উপর আছে, আর দ্বিতীয় শিক্ষার্থী আছে 0-এর উপরে। দেখে তার জন্য দ্বিতীয় শিক্ষার্থীর জন্য এবার কি নির্দেশনা আছে? দ্বিতীয় শিক্ষার্থীর জন্য এবার নির্দেশনা আছে হচ্ছে শূন্য বিন্দুর ডান দিকে 7 ধাপ যেতে হবে। এটা শূন্য বিন্দু, আমাদের ডান দিকে হচ্ছে এইদিকে, তাহলে 7 ধাপ যদি যেতে হয় তাহলে 1 2 3 4 5 6 7 এখানে কিন্তু চলে আসবে। দেখি আমাদের শিক্ষার্থী ঠিক যেতে পারে কিনা। হ্যাঁ, আমাদের দ্বিতীয় শিক্ষার্থী 7-এ চলে আসে। তাহলে আমাদের কি লিখতে হবে? চিহ্ন সহ +7। ওকে, এবার দেখি আমাদের তৃতীয় যে কাজটা ছিল সেই কাজটা কি? আমরা আগের মতোই সংখ্যা রেখা অঙ্কন করে নিলাম। শূন্য ডান দিকে ধনাত্মক সংখ্যাগুলো লিখলাম এবং শূন্যের বাম দিকে ঋণাত্মক সংখ্যাগুলো লিখলাম। প্রথম শিক্ষার্থী আছে 8-এর উপরে, আর দ্বিতীয় শিক্ষার্থী রয়েছে 0-এর উপরে। দেখি দ্বিতীয় শিক্ষার্থীর জন্য এবার কি নির্দেশনা। দেখো আমাদের জন্য এবার যে কাজটা রয়েছে সেটা হচ্ছে শূন্যবিন্দুর ডান দিকে 11 ধাপ যেতে হবে। তোমরা সংখ্যা রেখা ছোট করে তৈরি করতে চাচ্ছিলে, দেখো এখন কি সমস্যা তৈরি হয়ে থাকে।
আমাদের এখানে যে দ্বিতীয় শিক্ষার্থী আছে, এই দ্বিতীয় শিক্ষার্থী যদি এরকম 11 ধাপ ডান দিকে যেতে হয়, তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8, তাকে কিন্তু আমরা আপাতত যে সংখ্যা রেখাটা তৈরি করেছি, এই সংখ্যা রেখার কিন্তু সে বাইরে চলে যাবে। যা, সেই সংখ্যা রেখার বাইরে চলে গেছে। এই জন্য আমাদের সংখ্যা রেখাটা অনেক বড় করে তৈরি করার দরকার ছিল। ঠিক আছে, আমরা পরবর্তীতে যখন এই খেলাটা খেলবো, তখন আমরা সংখ্যা রেখা আরও অনেক বড় করে তৈরি করব, যাতে কোনো শিক্ষার্থী বাইরে চলে যেতে না পারে। আমাদের সর্বশেষ যে খেলাটা ছিল সেটা একটু দেখে নিই। আমরা আগের মতোই সংখ্যা রেখা তৈরি করে নিলাম। প্রথম শিক্ষার্থী 8-এর উপরে, দ্বিতীয় শিক্ষার্থী 0-এর উপরে। আমাদের কাজ হচ্ছে শূন্যবিন্দুর বাম দিকে যেতে হবে 6 ধাপ। তো শূন্যবিন্দুর বাম দিকে যদি 6 ধাপ যেতে হয়, তাহলে এদিকে চলে আসবে। তাহলে সে এখন কোথায় আছে? -6-এর উপরে। কাজে এখন সে -6-এর উপর রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কোথায় ধনাত্মক সংখ্যা হয়ে থাকে, কোথায় ঋণাত্মক সংখ্যা হয়ে থাকে, কোন সংখ্যা থেকে বড়, এগুলো ইতিমধ্যে আন্দাজ করে ফেলেছি। তোমাদের জন্য একটা চার্ট পূরণ করতে হবে। আমরা এই চার্ট পূরণের মাধ্যমে আজকের ক্লাস শেষ করব। দেখো, এখানে বেশ কিছু সংখ্যা দেওয়া রয়েছে। 10, এটা হচ্ছে প্রদত্ত সংখ্যা। এর পূর্ববর্তী সংখ্যা কত এবং পরবর্তী সংখ্যা কত, এইগুলো তোমাদেরকে বের করতে হবে। 10, 10, এই 10-এর আগের সংখ্যা হচ্ছে 9, আর পরের সংখ্যা হচ্ছে 11। 8-এর আগের সংখ্যা 7, পরের সংখ্যা হচ্ছে 9। তাহলে বলো তো দেখি, -5-এর আগের সংখ্যা কত, পরের সংখ্যা কত? মোহিত বলো, তুমি বলো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। মোহিতের উত্তর সঠিক হয়েছে। সে -5-এর আগের সংখ্যা বলছে যে -4, এবং পরের সংখ্যা হচ্ছে -6। উত্তর কি সঠিক হয়েছে? আসলে আমরা যদি সংখ্যা রেখা দেখি, -5-এর এই পাশে আছে হচ্ছে -4, এই পাশে আছে -6। কাজে আমাদের এই সংখ্যাটা কিন্তু পূর্ববর্তী সংখ্যা, আর এটা হচ্ছে পরের সংখ্যা। 3-এর আগের সংখ্যা হচ্ছে 2, আর এর পরের সংখ্যা হচ্ছে -4। 0-এর পূর্ববর্তী সংখ্যা হচ্ছে -1, এবং পরের সংখ্যা হচ্ছে 1। -2, এটা -3। একইভাবে -3 এর পূর্ববর্তী সংখ্যা কত হবে? হ্যাঁ, -3, এবং পরের সংখ্যা হবে হচ্ছে -1। এবার বলো, এই 0-এর আগের সংখ্যা কত, পরের সংখ্যা? আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, আগের সংখ্যা 0, পরের সংখ্যা হচ্ছে 1, পরের সংখ্যা হচ্ছে 2। ঠিক একইভাবে -10-এর পূর্ববর্তী সংখ্যা হচ্ছে -11, এবং পরের সংখ্যা হচ্ছে -9। তোমরা নিশ্চয়ই এই চার্টটা তৈরি করে ফেলেছো। তোমরা এই ধরনের নেগেটিভ এবং পজিটিভ, এই ধরনের সংখ্যা আর কি হতে পারে সেগুলো নিয়ে চিন্তা করব। আমরা পরবর্তী ক্লাসে এই যে নেগেটিভ সংখ্যা এবং পজিটিভ সংখ্যার ব্যবহারিক জীবনে কোনো ব্যবহার আছে কিনা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সেই ক্লাসের অপেক্ষায় থাকো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।